This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। सीबीआई টাকা খেয়ে তদন্ত ধামাচাপা দিচ্ছে আর রাজ্য সরকার টাকা দিচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেলমেন্ট করছে। আমার মামলাটা বা আমার প্রতিবাদটা এই জায়গায় সহানুভূতি আছে, একটা বাজে ঘটনা ঘটেছে ওনার মেয়ের সঙ্গে, কিন্তু তা বলে ওনাকে যা ইচ্ছা তাই বলে যাওয়ার রাইট কে দিয়েছে? এটা কি কোথাও মনে করছেন যে এটা শুধু আপনার রাজনীতিকের না, ওনার না এটা আমার সামাজিকভাবে না এটা ওনাকে কাঁধে বন্দুক রেখে ওনার আবেগের সুযোগ নিয়ে কেউ না কেউ তো এসব করাচ্ছে, তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমাকে তো এই অন্তত একটা এর প্রতিবাদ তো এটা রাখতে হবে। এটা কোনো কাজের কথা যে আমি সিজিওতে গিয়ে আমার নিজের মামলা চলছে সিবিআইয়ের, আমি আইনে লড়ছি আর আমি যাবো এগুলো সেটেল করতে? এগুলো কোনো কথা হলো? সহানুভূতি আছে, সব আছে, তা বলে যা মুখে আসবে যে যা শেখাবে সেগুলো উনি বলে বেড়াবেন? কুণালদা, আজকে ইডি কোর্ট মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সামান জারি করার নির্দেশ দিয়েছেন এবং আজকে কোর্টে ইডি জানিয়েছে যে রাজ্যপালের অনুমতি পাওয়া গেছে ফর ট্রায়াল। বলবেন? এখন এটা সম্পূর্ণ একটা তদন্ত এবং আইনের বিষয়, তো এই বিষয়টা এইভাবে কোনো মন্তব্য করতে পারবো না। এটা আমার মনে হয় চন্দ্রনাথবাবু এবং তার আইনজীবীরা যথাযথভাবে উত্তর দিতে পারবেন। কেন, কখন, কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশ্যে সক্রিয় হয়, এটা বাংলার মানুষ জানেন। তবু তদন্তের বিষয়, এ বিষয়ে সরাসরি রাজনৈতিক মন্তব্য এখন করব না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য শান্ত দত্ত, কদিন আগে আমরা দেখেছিলাম একাধিক বিতর্কিত মন্তব্য, আজকে উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাকি পেলেন না এবং রীতিমতো তিনি অভিযোগ করছেন যে আমাকে সরকার কোপে ফেলতে চাইছে। শান্ত দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়। তো আমি যেটুকু শুনেছি, আমরা ঠিকমতো জানি না। প্রথম কথা, এই বিষয়টায় দলের কোনো বক্তব্য নেই, এটা রাজনীতির বিষয় না, এর মধ্যে ঢুকবো না। কিন্তু আবার কাগজেই দেখলাম কে যেন এই ধরনের ইস্যুতে কোর্টে গেছিলেন, হেরে গেছিলেন, কোর্ট তার বক্তব্যকে মান্যতা দেননি। তো এগুলো আমরা খোঁজ নিচ্ছি কী বিষয়, তবে এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, দলেরও বক্তব্য নেই। নন্দীগ্রাম এখন তৃণমূলের নয় ছিলেন, শুভেন্দু মুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রাম নিয়ে একাধিক বৈঠক করছে, মানে অঞ্চলে বৈঠক, নন্দীগ্রামকে শুভেন্দু মুক্ত করতে চায়। এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় নয়। আপনি পঞ্চায়েত নির্বাচন যদি দেখেন, পঞ্চায়েত নির্বাচন আমি প্রত্যক্ষভাবে ছিলাম ওখানে, আমি বলতে পারবো যে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি যেখানে সব আঞ্চলিক ফ্যাক্টর কাজ করে সেটার কথা আমি বলছি না, যেটা জেলা পরিষদ প্রার্থী যেখানে সিম্বলে ভোট হয়, সিম্বলে মানে কার্যত ওটা বিধানসভা ভোটের মতো, তো সেখানে নন্দীগ্রামে 10,000-এর উপর ভোটে লিড হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সিটে। ফলে এরম কোনো ব্যাপার নয় যে একেবারে ওটা একেবারে দুঃসাধ্য ব্যাপার, অমুক ব্যাপার, তমুক ব্যাপার। ওখানকার নেতারা সক্রিয় সহযোগিতা করেছেন, ফলে আমি নিজে হাতে ওখানে পঞ্চায়েত ভোট করেছি, আমি দেখেছি নন্দীগ্রামে জেলা পরিষদের আসন ভিত্তিক ফলে 10,000-এর বেশি ভোটে লিড হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তো ফলে সেটা কার কী দুর্গ? ওটা তো মমতা ব্যানার্জির দুর্গ। আগের বার একটা কারচুপি করা হয়েছিল, সেটা পঞ্চায়েতে সেই সুযোগটা পাইনি। আজকে একটা বিল পেশ করছে লোকসভায়, সেখানে বলা হচ্ছে যে যারা গুরুতর অপরাধ 30 দিনের বেশি জেলে হাজতে থাকলে তাদের পদ থেকে অপসারণ করা হবে। এটাকে কোথাও বিরোধীদের জন্য থ্রেট না গণতন্ত্র? না, সে তো এটা কোনো কাজের কথা না, এটা পুরোটা না জেনে পুরোটা বলাও যাবে না। প্রথম কথা, এটা আমাদের জাতীয় স্তরে এবং আইনজীবীরা তারা তো খতিয়ে দেখবেন। আর এটা তো বিজেপিতে বিরাট সমস্যা হবে, বিরোধীদের কি, বিজেপিতে তো বিরাট সমস্যা হবে। এখন 30 দিন আটকে রাখাটা এটা তো কোনো বিষয় নয়, দেখতে হবে কেউ অপরাধী প্রমাণিত কি প্রমাণিত নয়। প্রমাণিত হলে যদি কেউ কোনো কোর্টে প্রমাণিত হন, তাহলে তাকে তার হায়ার কোর্ট গিয়ে রায়টা চূড়ান্ত করার সময়সীমা দিয়েই তো মূল্যায়নটা করতে হবে। ফলে কাউকে আটকে রাখা হলো, আটকে রেখে ভোটে দাঁড়াতে দেওয়া হলো, এই উদ্দেশ্যেই না হয় আবার আটকে রাখা বাড়ি বেড়ে যায়। তো ফলে এগুলো বিজেপির বেশি চিন্তা, ওদের সব অপরাধী বেশি। ফলে দলে পুরনোদের গুরুত্ব বাড়ছে, কারণ দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয়র সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সক্রিয়। তৃণমূল কংগ্রেসে নতুন বা পুরনো এই দূরত্বের গুজবটাই তো এটা তৈরি করা গুজব। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 5টা প্রজন্ম তৈরি করে রেখে গেছেন, ইফ নট 6, যারা নতুন একদম বাচ্চা ছেলে মেয়ে আসছে। তো ফলে এখানে
মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক সিনিয়র তারাও রয়েছেন, তার পরের জেনারেশন রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িকরা রয়েছেন, তারপরেও একাধিক প্রজন্ম রয়েছে। ফলে এখানে একাধিক প্রজন্ম মিলে মিশে এটা একটা পরিবার। আর লাস্ট প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে পুরো বৈঠক ছিল, সেখানে বলেছে কারা ভেতরে মানে গদ্দারি করে বেসিক্যালি তৃণমূলের হয়ে বিজেপির সঙ্গে কাজ করছে, এইটা খুঁজে বের করতে হবে। কোথাও কি মনে করছে যে শুভেন্দু অধিকারী প্রভাব এখন পূর্ব মেদিনীপুরে রয়ে গিয়েছে? আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, এবং এটা কোনো নতুন বিষয়ও নয়, এবং এই কাজটা অনেক আগে আরও সক্রিয়তার সঙ্গে করে ফেলা গেলে ভালো হতো। শেষ কোশ্চেন বলছি, এই যে কালকে খেজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট নয়, যা নিয়ে কোর্টের মধ্যে খুব চলেছে এবং তিনি বিরক্ত, বিচারপতি নিজেও বলেছেন যে আগে বলা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট, এখন দেখাচ্ছে আঘাতে চিহ্ন রয়েছে। কোথাও এই ময়না তদন্ত বা সেখানে কি প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে মানে বিরোধীরা? না না, এগুলো কোনো কাজের কথা না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওখানে একটা ঘটনা ঘটেছে, বিদ্যুতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে ওখান থেকে এ পড়ে গেছে, ও পড়ে গেছে, এইসব ঘটনা ঘটেছে, তারপর ছেলেরাই তো সব উদ্ধার করে নিয়ে গেছে। না, যেটা হচ্ছে খেজুরিতে দুজন মারা গিয়েছে। আমি জানি তো, আমি সেই ঘটনাটাই বলছি, তো বিদ্যুৎ পৃষ্ঠ, তারপর পড়ে গেছে, হ্যাঁ, সেখান থেকে আবার তাদেরকে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া, এইসব হয়েছে। তো কিন্তু আদালত বলছে আমি বিরক্ত, কারণ এটা তদন্ত হওয়া উচিত, যে ডাক্তার পড়েছে তাদের বিরুদ্ধে বিষয় দেখা উচিত। আদালতের বক্তব্য মানে আদালত বা আইন যেটা করছে সেখানে তো রাজনৈতিক মন্তব্য এইভাবে করা যায় না। ফলে আদালত যদি কোনো প্রশ্ন করেন তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সি বা অফিসাররা নিশ্চয়ই সেই প্রশ্নে আদালতকে স্যাটিসফাই করবেন।